রাতেও সবকিছু ছিল একেবারে স্বাভাবিক। পরিবারের সঙ্গে গল্প, পরিচিতদের সঙ্গে আড্ডা, হাসি মুখেই কেটেছিল রাত। তারপর নিজের ঘরে চলে গিয়েছিলেন। কিন্তু সেই রাত পেরিয়ে সকাল হতেই বদলে গেল সবকিছু। যে মানুষটিকে কয়েক ঘন্টা আগেও স্বাভাবিক অবস্থায় দেখেছিলেন তার আপনজনেরা, সকালে তাঁরই ঝুলন্ত দেহ উদ্ধার হল বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে। রামপুরহাটের প্রবীণ তৃণমূল নেতা, 5 বারের প্রাক্তন বিধায়ক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু ঘিরে এখন একের পর এক প্রশ্ন উঠছে। কি এমন ঘটেছিল তার জীবনে যার পরিণতি এতটা মর্মান্তিক? সত্যিই কি তিনি আত্মঘাতী হয়েছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? সেই উত্তরই এখন খুঁজছে পুলিশ। রবিবার সকালে বীরভূমের রামপুরহাটের 5 নম্বর ওয়ার্ডের হাটতলা পাড়ায় নিজের বাড়ি সংলগ্ন দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয় আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত দেহ। খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায়। স্থানীয় মানুষ, রাজনৈতিক কর্মী এবং পরিচিতরা ছুটে আসেন দলীয় কার্যালয়ের সামনে। খবর দেওয়া হয় পুলিশকে। রামপুরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। সেই সঙ্গে ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠিও উদ্ধার হয়েছে বলে জানা যায়। চিঠিটিকে ঘিরেই এখন আরও বেড়েছে রহস্য। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে অনুমান করছে। তদন্ত এবং ময়না তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে চাইছে না তদন্তকারীরা। কারণ মৃত্যুর আগে আশিস বন্দ্যোপাধ্যায়ের মানসিক অবস্থা কেমন ছিল, শেষ কয়েক ঘন্টায় তার সঙ্গে কার কার যোগাযোগ হয়েছিল, উদ্ধার হওয়া চিঠিটি তাঁরই লেখা কিনা এবং চিঠিতে লেখা কথাগুলির সঙ্গে তার মৃত্যুর কোনো যোগ রয়েছে কিনা, সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পরিচয় কোনো ছোট পরিসরে ছিল না। 2001 রামপুরহাটের বিধায়ক হিসেবে রাজনৈতিক পথ চলা শুরু। 2001 থেকে 2026 টানা 5 বার রামপুরহাটের বিধায়ক। তৃণমূল সরকারের স্কুল শিক্ষা ও কৃষি দপ্তরের মন্ত্রী। 2021 থেকে 2026 বিধানসভার ডেপুটি স্পিকার। রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন শিক্ষকতা। 25 বছরের রাজনৈতিক জীবনে একজন শিক্ষক থেকে দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মন্ত্রী, বিধায়ক এবং বিধানসভার গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে পৌঁছেছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। শুধু রাজনীতিই তার পরিচয়ের একমাত্র জায়গা ছিল না, দীর্ঘদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ছাত্রছাত্রীদের পড়িয়েছেন, তাদের সঙ্গে সময় কাটিয়েছেন। স্থানীয় মানুষের কাছেও তার পরিচয় ছিল একজন শিক্ষক এবং প্রবীণ রাজনৈতিক নেতা হিসেবে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের দুর্দিনের সঙ্গী ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের শুরুর দিন থেকে দলে ছিলেন তিনি। তাই তার এই আকস্মিক মৃত্যুতে শুধু তৃণমূলের কর্মী সমর্থকরাই নন, শোকাহত স্থানীয় বাসিন্দারাও। কিন্তু 2026 সালের বিধানসভা নির্বাচন তার দীর্ঘ রাজনৈতিক জীবনে একটি বড় পরিবর্তন নিয়ে আসে। রামপুরহাট কেন্দ্রে বিজেপি প্রার্থী ধ্রুব সাহার কাছে পরাজিত হন আশিস বন্দ্যোপাধ্যায়। 5 বারের বিধায়ক হিসেবে তার দীর্ঘ জয়ের ধারায় ছেদ পড়ে। কিরে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। 24,000-এরও বেশি ভোটে পরাজিত হন তিনি। নির্বাচনের পর তাঁকে আগের মতো সক্রিয় রাজনীতিতে দেখা যাচ্ছিল না। এরই মধ্যে দলীয় সাংগঠনিক দায়িত্ব থেকেও সরে দাঁড়ানোর ঘটনা সামনে আসে। ফলে রাজনৈতিক জীবনের শেষ পর্বে আশিস বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। আর এরই মধ্যে তার মৃত্যুর খবর। মৃত্যুর সঙ্গে উদ্ধার হওয়া চিঠিটি এখন সবচেয়ে বেশি প্রশ্ন তৈরি করছে।
প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী সেই চিঠিতে নিজের রাজনৈতিক জীবন নিয়ে একাধিক কথা লিখেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। ছাত্রজীবন থেকে রাজনীতিতে, কিন্তু দুর্নীতিতে জড়াননি। কোনো কাজের বিনিময়ে এক পয়সাও নেননি। রাজনৈতিক জীবনে নানা বাকবিতণ্ডা হলেও তা কখনো ব্যক্তিগত শত্রুতার পর্যায়ে যায়নি। দলের কিছু অন্যায় মেনে নিতে না পারলেও তিনি প্রতিবাদ করতে পারেননি। রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে। এখানেই তৈরি হচ্ছে প্রশ্ন, কোন পরিস্থিতির কথা বলতে চেয়েছিলেন আশিস? কাদের কথা ভেবে তিনি এই মন্তব্য করেছিলেন? কেনই বা জীবনের শেষ সময়ে এসে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে আক্ষেপের কথা লিখলেন? চিঠিতে তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি অর্থাৎ টিআরডি এর দায়িত্ব নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করার চেষ্টা করেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। সেখানে তার দাবি, টিআরডিএতে জেনারেল মিটিং ছাড়া তার তেমন কোনো ক্ষমতা ছিল না। টেন্ডার কমিটি, চেক পাস, প্ল্যান পাস কিংবা নো অবজেকশন সার্টিফিকেট দেওয়ার মতো বিষয়ে তার কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল না বলেও তিনি লিখেছেন। রাজনীতিতে আসাটাই ভুল হয়েছে বলে মনে হয়েছিল তার। এমনকি পরিবারের পরবর্তী প্রজন্মকে রাজনীতিতে না আসার পরামর্শ দিয়েছেন তিনি। তবে চিঠিতে কোনো নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন কিনা সেটাই এখন তদন্তের গুরুত্বপূর্ণ বিষয়। কারণ চিঠিতে যেসব কথা লেখা হয়েছে সেগুলির প্রকৃত প্রেক্ষাপট কী ছিল তা তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। আশিস বন্দ্যোপাধ্যায় তার শিক্ষকতার জীবন নিয়েও লিখেছেন বলে জানা যাচ্ছে। সারা জীবন শিক্ষকতা করেছেন, কোনোদিন ক্লাস ফাঁকি দেননি। বিশেষ ক্লাস নিয়েছেন এবং অনেক ছাত্রছাত্রীকে বিনা পয়সায় পড়িয়েছেন, এমন কথাও চিঠিতে রয়েছে। ছাত্রছাত্রীদের কাছ থেকে পাওয়া ভালোবাসার কথাও স্মরণ করেছেন তিনি। অর্থাৎ জীবনের শেষ লেখায় নিজের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি শিক্ষকতার পরিচয়কেও সামনে রেখেছেন আশিস বন্দ্যোপাধ্যায়। এরপর পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন তিনি, তাদের শান্ত থাকার পরামর্শ দিয়েছেন, আর সবশেষে জানিয়েছেন তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। এমন কথাও চিঠিতে রয়েছে বলে জানা গিয়েছে। কিন্তু এখানেই আরও বড় প্রশ্ন তৈরি হচ্ছে, যদি মৃত্যুর জন্য কাউকে দায়ী না করে থাকেন, তাহলে কেন নিজের রাজনৈতিক জীবন, অপমান, দুর্নীতির অভিযোগ এবং রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে এত কথা লিখলেন? তার মানসিক অবস্থার সঙ্গে এই লেখাগুলির সম্পর্কই বা কতটা? তদন্তকারীদের কাছে এখন এই প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ। মৃত্যুর আগের রাতের ঘটনা প্রবাহ আরও একটি দিক সামনে আনছে। পরিবারের বক্তব্য অনুযায়ী শনিবার রাত পর্যন্ত আশিস বন্দ্যোপাধ্যায় স্বাভাবিক ছিলেন। পরিবারের লোকজনের সঙ্গে বসে গল্প করেছেন। তার ভাইয়ের বক্তব্য, রাত 12টা পর্যন্ত তারা একসঙ্গে ছিলেন। এরপর আশিস নিজেই খেতে যান ও নিজের ঘরে চলে যান। তার আচরণে এমন কোনো পরিবর্তন তারা বুঝতে পারেননি, যা দেখে মনে হতে পারে যে তিনি কোনো চরম সিদ্ধান্ত নিতে চলেছেন। এই জায়গাটি পরিবারের কাছে সবচেয়ে বড় ধাক্কা। কয়েক ঘন্টা আগেও যে মানুষটি তাদের সঙ্গে স্বাভাবিকভাবে কথা বলছিলেন, সকালে তার মৃত্যুর খবর তারা বিশ্বাসই করতে পারছিলেন না। স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, স্বাধীনতা দিবসের দিন আশিস বন্দ্যোপাধ্যায়কে স্বাভাবিকভাবেই দেখা গিয়েছিল। দলীয় কার্যালয়ে ছিলেন তিনি। এলাকার মানুষের সঙ্গে কথাও বলেছেন। তাহলে রাতের পর এমন কি ঘটল? এই প্রশ্নের উত্তর এখনো অজানা। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে রাজনৈতিক মহলেও নেমে এসেছে শোকের ছায়া। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী থেকে শুরু করে বিরোধী দলের নেতারাও তার মৃত্যুতে বিস্ময় প্রকাশ করেছেন। কালীঘাট তৃণমূলের নেতা কুণাল ঘোষ বলেছেন, সামাজিক কলঙ্কের ভয় মেনে নিতে পারলেন না, ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই। একটা ভয়ঙ্কর ঘটনা। বাংলার আজকের রাজনীতি যে কদর্য অবস্থায় দাঁড়িয়ে আছে, তার পরিণতি এই আশিস বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মানুষের এই অস্বাভাবিক মৃত্যু। যদি আত্মহত্যাও হয়ে থাকে, করলেন কি করে? আমরা দুটো পয়েন্ট আপনাদের সামনে সংক্ষেপে বলবো, তারপরে ব্যাখ্যা করার চেষ্টা করব। এক, এই যে একটা ট্রেন্ড চলছে, কাউকে কলঙ্কিত করে দাও, চোর বলে দাও, দুর্নীতিগ্রস্ত বলে দাও, ডিম মারো, পুলিশ দিয়ে ভয় দেখাও, এই যে একটা ভয়ঙ্কর, মানে কোনো অভিযোগ প্রমাণের আগে সামাজিকভাবে কলঙ্কিত করার একটা চেষ্টা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, ডিম মারা হচ্ছে,
মানুষকে আতঙ্কিত করে দেয়া হচ্ছে, মনের উপর চাপ বাড়িয়ে দেওয়া হচ্ছে। আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু তার জ্বলন্ত উদাহরণ। কয়েকদিন আগে সেই ভিডিও প্রকাশ্যে আছে, আপনারা দেখিয়েছেন। 21শে জুলাই যদিও তিনি তথাকথিত ভালো তৃণমূলের অনুষ্ঠানে যাচ্ছিলেন, কিন্তু তাকে বিজেপির এক নেতা মাঝ রাস্তায় যেভাবে অপমান করেছেন এবং বলেছেন আপনার বয়স কম হলে পিঠের চামড়া গুটে দিতাম, এটা কোনো ভদ্রলোক নিতে পারবে না। এই ঘটনাটিকেও কিন্তু আত্মহত্যা যদি হয় তার প্ররোচনা হিসেবে ওই বিজেপির গুন্ডাটাকে অ্যারেস্ট করা উচিত। তাই রাজ্য সরকার, পুলিশ, এই সবার এই সিস্টেমটা, যারা এখন এই হুমকি, সামাজিকভাবে কলঙ্কিত করা, পুলিশ বা আইনে কাউকে দোষী প্রমাণিত হওয়ার আগে একটা ছড়িয়ে দাও গুজব, দুর্নীতি করেছেন, চোর, দুর্নীতি, ডিম মারো, এই ভয়ঙ্কর ঘটনার জেরেই কিন্তু प्राण गए आशीष बनर्जी। देखिए, जो आशीष सर जो है ना, वो बीरभूम डिस्ट्रिक्ट का सबसे ऑनेस्ट पर्सन एवं हाईली एजुकेटेड पर्सन था। जब हम लोग छात्रावास में था उस टाइम से उसको देख के बहुत लोग इंस्पायर था जे ये अच्छा लोग पॉलिटिक्स में आए, सबको आना चाहिए। मगर वो एक सुसाइड नोट लिखा है, ठीक है, जिसमें मेलाइन किया है, ऐसा टर्म कुछ और यूज़ किया है। ये शायद कोई मतलब अपोजिशन पार्टी शायद उसका नाम में थोड़ा तो गलत कुछ बोला है, उसका निरपेक्ष तदंत के लिए मैं बोल रहा हूँ प्रशासन को। পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন মন্ত্রী, পশ্চিমবঙ্গ বিধানসভার প্রাক্তন ডেপুটি স্পিকার, একাধিকবারের বর্ষিয়ান বিধায়ক এবং আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির বর্ষিয়ান সদস্য, গুরুত্বপূর্ণ সদস্য অধ্যাপক আশিস কুমার ব্যানার্জির চলে যাওয়া নিয়ে কোনো কিছু বলবার মতো ভাষা আমাদের নেই। আশিসদা একজন সর্বজন শ্রদ্ধেয় সৎ রাজনীতিবিদ, একজন যথেষ্ট জনপ্রিয় শিক্ষক। তিনি রামপুরহাট কলেজে অধ্যাপনা করতেন, ছাত্রাবস্থা থেকে রাজনীতি করতেন। যে সুইসাইড নোট, সেই সুইসাইড নোটটা হৃদয় বিদারক। এতদিন ছাত্র অবস্থা থেকে রাজনীতি করেন, তিনি বলছেন যে রাজনীতিতে আসা ভুল হয়েছিল। গত বেশ কয়েক মাস ধরে বিধানসভায় বা পার্টির মিটিংয়ে যখন ওনার সঙ্গে দেখা হয়েছে, নানান বিষয়ে আশিসদার যে আক্ষেপ, তার সাক্ষী আমরা অনেকেই রয়েছি। আশিসদার মতো মানুষ সুইসাইড নোটে রয়েছে, যারা অ্যাটেন্ডেন্ট হিসাবে নিয়োগ হয়েছেন তাদের থেকে একটা মিষ্টিও তিনি কখনো নেননি। সেই আশিসদা অসম্ভব মর্মাহত ছিলেন যা ঘটছিল। সরকার বদলের পর যা কিছু সামনে আসছিল সেগুলো নিয়ে আমাদের সবার মতো আশিসদাও অসম্ভব রকম ভেঙে পড়েছিলেন। অনুব্রত মণ্ডল তাকে শান্ত, নিরীহ এবং কোনো শত্রুতা না থাকা মানুষ হিসেবে স্মরণ করেছেন। তার বক্তব্য, আশিস কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে তিনি মনে করেন না। অন্যদিকে 2026 সালের বিধানসভা নির্বাচনে আশিস বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা বিজেপি বিধায়ক ধ্রুব সাহাও এই ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন। তার বক্তব্য, মৃত্যুর পেছনে পারিবারিক না রাজনৈতিক কী কারণ রয়েছে তা তদন্ত করে সামনে আনা প্রয়োজন। প্রসিজার আছে, যেহেতু এটা আনন্যাচুরাল ডেথ কেসে ইনকোয়েস্ট অ্যান্ড পোস্টমর্টম করা ম্যান্ডেটরি আছে, সেই পদ্ধতিটা চলছে। এখন বডিকে ওখান থেকে সম্মানভাবে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে রিমুভ করা হয়েছিল। ওখানে ইনকোয়েস্ট প্রসিডিংস চলছে অ্যান্ড ময়নাতদন্ত হচ্ছে। আমরা খতিয়ে দেখছি ব্যাপারটা, কি কারণে উনি এই যে প্রাইমা ফেসি যে বুঝে যাচ্ছে সুসাইড করেছেন, কি কারণে করলেন, কি আছে ব্যাপারটা, সেটা নিয়ে ইনকোয়ারি আমরা করে দেখছি। স্থানীয় রাজনৈতিক নেতৃত্বের বক্তব্যেও একই সুর। এমন একজন মানুষ হঠাৎ করে চলে যাবেন তা তারা কল্পনাও করতে পারেননি। বিরোধী দলের স্থানীয় নেতারাও আশিসের রাজনৈতিক সততা নিয়ে কথা বলেছেন। অর্থাৎ রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগতভাবে তার প্রতি যে শ্রদ্ধা ছিল মৃত্যুর পর, তাই যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। দীর্ঘ 25 বছরের বিধায়ক জীবন, রাজ্যের মন্ত্রিত্ব, বিধানসভার ডেপুটি স্পিকারের দায়িত্ব, তারও আগে দীর্ঘ শিক্ষকতা,
একজন মানুষের জীবনের এতগুলি পরিচয় একসঙ্গে জড়িয়েছিল আশিস বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তার জীবনের শেষটা রামপুরহাটের রাজনৈতিক ইতিহাসের একটি দীর্ঘ অধ্যায়ের আকস্মিক পরিসমাপ্তিও বটে। কিন্তু তার মৃত্যুর সঙ্গে যে প্রশ্নগুলি উঠে এসেছে সেগুলির উত্তর এখনো অধরা। রাত পর্যন্ত স্বাভাবিক থাকা একজন মানুষ কিভাবে কয়েক ঘন্টার মধ্যে এমন পরিণতির দিকে গেলেন? উদ্ধার হওয়া চিঠিতে লেখা কথাগুলির নেপথ্যে ঠিক কী ছিল? তার রাজনৈতিক জীবনের কোনো চাপ, ব্যক্তিগত কোনো কারণ, নাকি সম্পূর্ণ অন্য কোনো ঘটনা? কোনটি লুকিয়ে রয়েছে এই মৃত্যুর পেছনে? এই রহস্যময় মৃত্যুর অন্ধকারের আড়ালে আসল কোন সত্য লুকিয়েছিল? আর সেই সত্য সামনে আসার অপেক্ষাতেই এখন তাকিয়ে রামপুরহাট। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।